ডিভোর্স এবং বিচ্ছেদ কতটা নাড়া দেয় তোমাকে এই শব্দগুলো? যে আমার পারিবারিক জীবনের একটা সম্পর্ক ভাঙলো, সেটা জোড়া লাগানোর যে সময়টুকু দরকার ছিল সে সময়টুকু আমাকে দেয়নি, মানে তার আগেই আগুনটা ধরিয়ে দিল। আবার এই লোকগুলো হারিয়েও যেতে পারে যে কোনো সময়। হ্যাঁ, আমরা টিজার দেখেছি। তো মানে আমার জীবনে নিশ্চয়ই এরকম হতাশা না হলেও একটা সময় তো এসছে আমার জীবনেও যেখানে আমি প্রায়, বইতেও লেখা আছে যে 1-1.5 বছর 2 বছর আমি কাজ করিনি। অভিমান হলে সবসময় বলতে পারো? পর্দার জ্যেষ্ঠ পুত্র এবার রকস্টার, আমার সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন, বুম্বাদা রয়েছে, এবং যেটা বলার অভিমান আসছে, আমি আগে প্রথমেই যেটা জিজ্ঞেস করবো যে তোমার লিপে আমরা বহু গান দেখেছি, বহু জনপ্রিয় গান যেটা আজও ভীষণ প্রাসঙ্গিকতার সঙ্গেই চলে, কিন্তু এই গানটা আকাশ চ্যাটার্জি, আমরা পর্দায় যেভাবে তোমায় দেখলাম একদম মঞ্চে দাপিয়ে বেড়াচ্ছে রকস্টার হিসেবে, তুমি কতটা এনজয় করলে এবং এই চরিত্রটা? নিশ্চয়ই, মানে আমাদের অভিমান ছবির এই গান এবং আমি এতে একজন রকস্টার এবং পপুলার একটা দশকের, এখনকার নয়, সেই সময়টার রকস্টারদেরকে আমি দেখেছি চোখের সামনে। এখনও আমি দেখি রূপম টুপম এদেরকে স্টেজে, এদের যে এনার্জি লেভেল, সেই এনার্জি লেভেলটায় চেষ্টা করেছি যতটা পেরেছি যাওয়ার। সেখানে মানুষজন প্রচুর প্রশ্ন করছেন যে কি করে বুম্বাদা এইটা করতে পারলেন এখন। সো হ্যাঁ, মানে একটা সময় নাচ গান নিশ্চয়ই প্রচুর নেচেছি, প্রচুর সিনেমা, কিন্তু এটা তো নাচ নয়, এটা পুরোটা এনার্জি। এবং এই রকস্টার পপুলার হলেও তার একটা ইন্টেলেক্ট আছে, তার নিজের জীবনবোধ থেকে, জীবনের সময় থেকে তিনি গানের কথা লেখেন, ঠিক যেভাবে আমরা দেখেছি অঞ্জনদা এক সময় স্টেজ পারফর্ম করতেন এবং কাতারে কাতারে লোক আসতেন তাদের স্টেজ পারফরমেন্স দেখতে। যে এরকম একটা চরিত্র পাওয়া, যে চরিত্রটার মধ্যে প্রচুর গভীরতা আছে কিন্তু তার সঙ্গে তার একটা পপুলার, এবং এই ধরনের চরিত্রটা একটু অ্যারোগেন্ট হয়, একটু তারা নিজের প্রতি একটা সেলফ বিশ্বাস থাকে, একটা মেজাজ থাকে, সেই সব মিলিয়ে আমি খুব এনজয় করেছি চরিত্রটা। আবার এই লোকগুলো হারিয়েও যেতে পারে যে কোনো সময়। হ্যাঁ, আমরা টিজার দেখেছি। তো এই চরিত্রটা করতে আমার খুবই খুবই ভালো লেগেছে। আমি আসার আগে কিছু কমেন্ট দেখছিলাম, ওখানে একজন লিখেছেন তোমার অনুরাগী, বুম্বাদাকে তো 24 বছর মনে হচ্ছে। হ্যাঁ, আমি 24 বছরে পিছিয়ে যেতে পারলে আবার একটা অমর সঙ্গী করবো, আর শ্বশুরবাড়ি জিন্দাবাদ করবো। আমরাও যদি দেখতে পেতাম আর একবার। তো দাদা, একটু বলো যে এই যে পেশাগত জীবন বহু বছর ধরে একইভাবে চলছে এবং সবসময় একটা আপস অ্যান্ড ডাউনস তো চলতেই থাকে শিল্পীর জীবনে, তো এই যে স্রোতের মতো, কিন্তু এই জায়গায় কোথাও গিয়ে একটা হতাশা কখনো এসছে? আমরা যেটা টিজারে দেখছিলাম আকাশ চ্যাটার্জির জায়গায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এরকম হয়েছে কখনো? হ্যাঁ, দেখো, এই ধরনের চরিত্রগুলোর সঙ্গে, এটা চরিত্র, লেখা চরিত্র, কিন্তু আমাদের মানে অ্যাটলিস্ট আমার জীবনে নিশ্চয়ই এরকম হতাশা না হলেও একটা সময় তো এসছে আমার জীবনেও যেখানে আমি প্রায়, আমার বইতেও লেখা আছে যে 1-1.5 বছর 2 বছর আমি কাজ করিনি। মানে আমি এমন একটা সময়ের কথা বলছি যখন আমি 3 শিফটে কাজ করি, সব কাজ বন্ধ করে দিয়েছিলাম। সো কোথাও এটা না একটা এমনই একটা আর্ট, মানে পারফরমেন্স, সেটা অভিনেতা হতে পারে, গায়ক হতে পারে, যে কোনো পারফর্মার্স এবং প্লেয়ার্সও হতে পারে, তার মানসিকতা যদি ঠিক না থাকে, তার যদি ডিসব্যালেন্সড হয়, সে তখন ইদার সে যদি কাজটা করে তার মানে হি ইজ নট লয়ালিটি নেই তার 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 নর্মালি এই ধরনের সময় মানুষজন চুপ করে যায়, নিজেকে আটকিয়ে দেয়, এবং রিয়েলাইজেশন একটা নিজের জীবনের, সেইটা নিশ্চয়ই আমার জীবনে হয়েছে, নিশ্চয়ই হয়েছে, না আমার লেখাও আছে বইতে। এই যে জায়গাটা যে পেশাগত জীবন হলে বা শিল্পীর, আমি যদি কথা বলি, শিল্পীদের অনেক বেশি সামনে আমরা দেখতে পাই, কিন্তু এই হতাশা তো সাধারণ মানুষের জীবনেও আছে, কিন্তু শিল্পী হলেই এটা ওভারকাম করাটা কি একটু কঠিন হয়ে যায়? যেমন নানান প্রশ্ন আসে, কোথায় দেখা যাচ্ছে না কেন, কি করছি, এই যে কাটাছেঁড়া চলতেই থাকে। হ্যাঁ, দেখো, যাদের পরিচিত হয়, যাদেরকে আমরা বলি যে আমরা
পারফর্মার, সেটা রাইটার হতে পারে, থিয়েটার অ্যাক্টার হতে পারে, প্লেয়ার্স হতে পারে, তারা যেটা করেন সেটা সবসময় কি বলবো একরকমভাবে ফলো করা হয়, তাদের নিয়ে নানান রকম প্রশ্ন হয়। আমি একটি কাগজে লিখেছিলাম যে আমার পারিবারিক জীবনের একটা সম্পর্ক ভাঙলো, সেটা জোড়া লাগানোর যে সময়টুকু দরকার ছিল সেই সময়টুকু আমাকে দেয়নি, মানে তার আগেই আগুনটা ধরিয়ে দিল। তো আসলে ব্যক্তিগত জীবনে তো আমরাও মানুষ, তো আমাদের একটা স্পেস দরকার, আমাদের একটা সময় দরকার, একটা জিনিসকে ঠিক করার জন্য একটা একটা মুহূর্ত দরকার হয়। সেইটা অবধি পৌঁছানোর অনেক সময় আমরা সুযোগ পাই না, সেটা ভেরি আনফর্চুনেট, বাট পার্ট অফ আওয়ার লাইফ। তাতে সম্প্রতি সময় বা আমি যদি বলি কোভিডের পরবর্তী সময় থেকে আমরা ডিপ্রেশন কথাটার সঙ্গে খুব জড়িয়ে পড়েছি, মানে বেশি শুনতে পাই এখন। এবং এই যে ঘটনা কিছু সময় ধরে, এখন যদি বলি আমি যে কোথাও গিয়ে অনেকদের একটা অভিমান বা ডিপ্রেশন সবটাই যদি বলি, এই ঘটনা ইন্ডাস্ট্রিকে নাড়া দিয়ে দিয়েছে। এবং শুধু এইটা না হলেও সোশ্যাল মিডিয়ায় আমরা মাঝে মাঝেই দেখতে পাই সম্প্রতি একটা কন্টেন্ট ক্রিয়েটার থেকে শুরু করে এবং আরও এক অভিনেত্রী। এই জায়গাটা ওভারকাম করা শিল্পীর জন্য কতটা কঠিন হয়ে ওঠে? দেখো, সেটা শিল্পীর জন্য না, আমার মনে হয় আমাদের যে প্রত্যেক মানুষেরই একটা সময় আসে যখন মানুষ ডিপ্রেশনে যায়, একটা মেন্টাল স্টেটাস। আমার আমার যেরকম বারবার মনে হয় যে এটা আমাদের দেশে একটু কম। একটা সাইকিয়াট্রিস্ট কথাটা শুনলে লোকে ভাবে পাগল, কিন্তু না, তুমি যদি বাইরে ভাবো, বিদেশে ভাবো, তুমি অফিস থেকেই ওগুলো ঠিক করে। কারণ এটা যে আমরা কথা বলছি না যে শুধু অভিনেতা অভিনেত্রী বা সেলিব্রিটি, এটা যারা বড় বড় চাকরি করে না, মানে বহুদিন ধরে কর্পোরেটে আছেন, তাদের মেন্টাল স্ট্যাটাসও ভীষণ খারাপ যে সময় যায় তাদের এক একটা সময়। ইউ নিড টু কনসাল্ট পিপল, স্পেশালাইজড পিপল, সেটা না, এইটা হওয়াটা বোধহয় খুব দরকার। এবং হ্যাঁ, মানে আমাদের এখানে পরপর যেরকম ঘটনা ঘটছে সেটা মানে এইগুলো তার ফিরে আসবে না, অনেকের মতন একজন পরিচালক আর ফিরবে না, সেগুলো খুবই দুঃখের। কিন্তু এইটা না, এমনি ব্যক্তিগত জীবনে আমি মনে করি যে এরকম সময় আসলে মানুষের বোধহয় একটা হেল্প দরকার হয়, সে হেল্পটা নেওয়া উচিত যদি প্রয়োজন হয়। তার মানে এই নয় যে তিনি কোনো অসুস্থ, কিন্তু মেন্টাল সমা তো হয়, ইটস ভেরি নর্মাল। কারণ জীবনের লড়াইটা এখন যে জায়গায় চলে গেছে, এবং এটা যে কোনো মানে ইভেন একটা চাকরি, যারা বড় চাকরি করছে কর্পোরেটসে, তাদেরও প্রচুর স্ট্রেসের মধ্যে যেতে হয়, লয়ার্স, সব ফার্ম থেকে ফার্মে যারা আছে। এইটা অথবা এমন একটা কিছু বার করা উচিত যেখান থেকে নিজেকে সেই সময়টা নিয়ে নিঃশ্বাস নিয়ে বড় আবার কুল ডাউন করে জীবন শুরু করা। এটা হয়েছে বোধহয় আরেকটু, যে আমরা এই প্যান্ডেমিকের সময় এত মানুষ চলে গেছেন না, সেটার পর থেকে একটা কি বলবো, আমরা খুব একটা ইনসিকিউরিটিতে ভুগছি সবাই, অভিমান জীবনের ইনসিকিউরিটি। অভিমান হলে সবসময় বলতে পারো? অভিমান এমনই একটা জিনিস, সেটা বলা যায় না অনেস্টলি। মানে অভিমান যদি আমি বলেই দিলাম সেটার অভিমান থাকে না, কিন্তু যার প্রতি অভিমান করেছি সে কিন্তু একটা সময় বুঝতে পারে। আর অভিমানটা না থেকে যায় না, অভিমানটা ভেঙে, অভিমান করাটার মধ্যে একটা মিষ্টতা আছে, অভিমান ভাঙানোর মধ্যে একটা মিষ্টতা আছে। অভিমানটা মোস্টলি আমার যেটা বারবার মনে হয়, নিশ্চয়ই সবচেয়ে কাছের মানুষের প্রতি হয়, বন্ধু বান্ধবদের মধ্যে বেশি হয়। তো এইটা হয়তো এমনও অভিমান হয় যে 3 বছর 5 বছর সুযোগ হয়নি, হঠাৎ একদিন এই অভিমানটা ভেঙে গেল, সেটা খুব একটা আইসক্রিম খেতে খেতে হয়ে যায়। অভিমানের মজাটা এটা, অভিমানটা কিন্তু রাগ নয়, ওটা অভিমান। সো হ্যাঁ, মানে এবং অভিমানটা কিন্তু আমাদের জীবনের একটা অঙ্গ, জড়িয়ে থাকে। একদম। এতগুলো বছর ইন্ডাস্ট্রিতে, এবং তুমি ইন্ডাস্ট্রিকে যেটা দিয়েছো বা ইন্ডাস্ট্রি তোমায় যেটা দিয়েছে, সেটা মানে এইভাবে তুলনা করা যায় না, কিন্তু তবুও ইন্ডাস্ট্রির ওপর অভিমান আছে। দেখো, একটা সময় অভিমান তো নিশ্চয়ই আমার কিছু কিছু ক্ষেত্রে ছিল বা হয়েছে। এখন আমি সেটা হ্যান্ডেল করতে শিখে গেছি, সেটাকে এখন আমি আর অভিমান রাখি না। কারণ আমার কথা মনে হয় আমার অভিমানটা আরও অনেক মানুষকে দুঃখ দিতে পারে, সেই জন্য আমি চেষ্টা করি আমি পা বাড়িয়ে সেই অভিমানটাকে ঠিক করে নেওয়ার।
অনেকেই এই উল্টোটাও হয় দাদা, অনেকে ধরো তোমার পর্যন্ত রিচ করতে পারছে না, আমি শিল্পীদের কথাই বলি, এবং তোমাকে ডাকলে পাওয়া যায় বা তোমার ডাকে সাড়া পাওয়া যায়, এরকম অনেক ঘটনাই তো ঘটে, কিন্তু তাদেরও কিছু জমাট অভিমান থাকে, সেটা বুম্বাদা হিসেবে কিভাবে সামলাও? একটু সময় লেগে যায় হয়তো অনেক সময়, কিন্তু আমি সামলাই, চেষ্টা করি সামলাতে। যিশুদার এটা প্রোডাকশন এবং প্রথম ছবি, তুমি রয়েছো, তো একটু বলো যে তোমার কাছে যখন আসে তুমি কতটা ওয়াইস ও সিরিয়াস ছিলে? ওয়াইস ও সিরিয়াস নামটা আমার বড় ভালো লেগেছে, কারণ দুজন মানুষই একেবারেই সিরিয়াস নয়, মানে মানুষ হিসেবে, বাট দুজনে খুবই ভালো। যিশু এবং সৌরভ দুজনকে আমি খুবই ভালোবাসি, বাট যিশুকে তো একদম ছোট থেকে বড় হতে দেখেছি। ওদের এটা প্রথম বড় পর্দার কাজ, এবং খুব সিরিয়াসলি কাজটা করেছে। ওয়াইস ও সিরিয়াস বললেও কাজটা খুব সিরিয়াসলি করেছে, এবং আমার মনে হয় প্রডিউসার কথাটা মানেটা আমরা অনেক সময় ভাবি যিনি ব্যবসার জন্য ছবি বানান তারাই প্রডিউসার, তা নয়। আসলে প্রডিউসার কথাটার মানেটা হচ্ছে যিনি সিনেমাটাকে প্রডিউস করছেন, মানে পুরো সিনেমাটা বুঝে তৈরি করছেন। সেখানে যিশুর মতন বা সৌরভের মতন যারা এত অভিজ্ঞ, তারা যখন একটা ছবিকে প্রেজেন্ট করছেন, প্রডিউস করছেন, তাদের প্যাশনটা আলাদা, তাদের সিনেমার প্রতি ভালোবাসাটা আছে, তা সেটা ইট মেক্স ইজিয়ার। এবং দুজনেই খুবই সিরিয়াসলি কাজটা করেছে। আর যিশু অভিনেতা হিসেবে খুব ভালো, এই ছবিতে দারুণ অভিনয় করেছে, শুভশ্রীও দারুণ অভিনয় করেছে। সো আমার সব মিলিয়ে মনে হয় যে অভিমান ছবিটার মধ্যে একটা স্পিরিট আছে, একটা পজিটিভ স্পিরিট আছে, এবং লোকের ভালো লাগবে বলে আমার খুব ধারণা। কারণ গল্পটা একেবারেই বাংলা, একদম বাঙালি। আর ইন্দ্রদীপ দাশগুপ্ত মানে আইডির যে কটা ছবি আমি দেখেছি, মানে ও তো কম সিনেমা বানিয়েছে, মিউজিক ডিরেক্টর হিসেবে তো একটা নিজের মতন, মানে আমরা স্টলওয়ার্ড বলবো ওকে, বাট ওর একটা সিগনেচার আছে, ওর একটা বাংলা ছবি করার যে একটা আলাদা ধারা, ওর ছবি দেখলে বোঝা যায়। সেই জায়গা থেকেই ছবিটা খুবই সুন্দর তৈরি। নতুন প্রযোজক হিসেবে যে জার্নি শুরু হচ্ছে এবং সেটা তোমার হাত ধরেই বলা যায়, তো বড় দাদা হিসেবে প্রযোজককে কি বললে? দেখো, আমি দুটো কথাই বলি ওদেরকে, স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাটা ভালো, কিন্তু প্র্যাকটিক্যালটাও হতে হবে। কারণ তোমায় যদি অনেক দিন কাজ করতে হয় এই ইন্ডাস্ট্রিতে, তোমাকে এটা মেনেই কাজ করতে হবে যে এই ইন্ডাস্ট্রিতে তুমি যখন কাজ শুরু করবে অনেকটা তোমায় দিতে হবে। এটা নয় ঘোড়ার মতন তোমায় জল ঢালতে হবে, তারপরে হঠাৎ দেখবে একদিন তোমাকে ফেরত দিচ্ছে। যখন ফেরত দিচ্ছে তুমি যদি গলা জল ভরে যাবে, তো এত এই এই ধৈর্যটা রাখতে হবে। এবং আই থিঙ্ক ওরা যেহেতু ইন্ডাস্ট্রির ছেলে দুজনেই, ওরা এটা জানেন, এবং এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে ধৈর্যর প্রচুর প্রয়োজন হয়, সেটা আই থিঙ্ক দে উইল ডু ইট গুড। আমরা ট্রিজারে একটা অংশ দেখেছি ডিভোর্স এবং এই বিচ্ছেদ, কতটা নাড়া দেয় তোমাকে এই শব্দগুলো? এটা রিয়েলিটি, সো আমাকে কোনো নাড়া দেয় না, মানে এটা আমার কাছে একটা সত্য। তো ওটা নিয়ে আমি আলাদা রিয়াক্ট করি না খুব একটা। এই যে গানের এখন বুম্বাদা চর্চা করে, আমরা তো বহু মঞ্চে তোমায় দেখি ধরো, কিন্তু এইখানে আমরা যেভাবে দেখলাম এবং ওই প্রপার লিপ দেওয়া বা সবটাই তোমার কাছে একদম জলের মতো হয়ে গেছে। না না না, সেটা নয়। গানের কথা এবং গানের সুর আলাদা, এবং আমি বহুদিন পরে এরকমভাবে লিপ দিলাম গানে, এবং এই গানের বডি ল্যাঙ্গুয়েজটা পুরো আলাদা করার চেষ্টা করেছি, যেটা আমাকে স্বাভাবিকভাবে দেখেননি। গিটার শেখা, তার স্ট্রোকস সব কিছু মিলিয়ে, এবং এই অডিয়েন্সটার সঙ্গে একটু আলাদা রকমভাবে ইন্টারাক্ট করতে হয়। তো হ্যাঁ, নিশ্চয়ই আমি এটার প্রচুর ভিডিওস দেখেছি, বিদেশের, আমাদের এখানকার, এবং এখন যারা প্রজন্ম, যারা স্টেজ পারফরমেন্স মানে ফাটিয়ে দেয়, রূপম টুপম যারা, সব দেখেছি। এর রূপমের সাথে দেখা হয়ে বলা হয়, কিন্তু ওই চুলটাও বাড়িয়েছি আমি কিন্তু তোমার মতন করে। সো লাইক, বাট আই এনজয়েড ইট থরলি। রকস্টারের এই লুকটা দেখে মিশুক কিছু বললো, মানে ও এই জেনারেশনটা? মিশুকে দারুণ লেগেছে, কিন্তু সব থেকে ইন্টারেস্টিং আমি কদিন আগে মানে পদ্মশ্রী পাওয়ার পরে গিয়েছিলাম বম্বেতে। আমার বাবা দেখেন না সোশ্যাল মিডিয়া অতটা, ওনাকে কেউ দেখিয়েছে, বাপি প্রথমত বিশ্বাসই করেননি এটা আমি, ভেবেছেন কোনো বিদেশি অভিনেতা বা কেউ একজন। তো আমার বলছে তুমি? হ্যাঁ, বলে আমাকে যখন প্রথম দেখেছি আমি ভেবেছি এটা কোনো বাইরের কেউ, অনেকক্ষণ পরে বুঝেছি ওটা তুমি। তো এই লুকটা নিয়ে চর্চা চারিদিকে চলছে। মিশুক ওয়াজ অলসো ভেরি এক্সাইটেড, রকস্টার বলেছে ওকে, রকস্টার।
থ্যাংক ইউ বুম্বাদা। এবং শেষে জুন মাসে আসছে অভিমান। হ্যাঁ, আমাদের 19 জুন রিলিজ করছে অভিমান ছবিটা, প্লিজ আপনারা দেখবেন এবং আমার দৃঢ় বিশ্বাস যে আপনাদের খুব ভালো লাগবে। এটা একেবারে পরিষ্কার একটা বাংলা ছবি এবং সম্পর্কের ছবি, এবং ইন্দ্রদীপ দাশগুপ্তের আগেও যে কটা ছবি করেছেন আপনারা জানেন, সম্পর্ক লেয়ার্স নিয়েও ছবিগুলো করে, এবং এটা এমনই কিছু ইনসিডেন্ট বলি বা ঘটনা বলি বা সম্পর্কের কথা বলা হয়েছে যেগুলো ভীষণভাবে ইন্টারনাল, নিজের। যারা ভালো বাংলা ছবি দেখতে পছন্দ করেন এবং সবাইকে নিয়ে একসাথে, তাদের সবার খুব ভালো লাগবে। আপনারা 19 জুন আমি আছি, শুভশ্রী আছে, যিশু আছে, হলে আসুন এবং আপনারা সেলিব্রেট করুন আমাদের ছবি অভিমান।